বাংলাদেশেও একটি সুইসাইড ফরেস্ট রয়েছে, যা সুন্দরবনের পাশেই। এটি সুন্দরবনেরই একটি অংশ। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ আল আমিন। ওনার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। উনি বর্তমানে ঢাকার মিরপুরে রয়েছেন, পড়ছেন সরকারি তিতুমির কলেজে, পাশাপাশি একটি চাকরিও করছেন। ওনার ঘটনায় চলে যাব, যেই ঘটনাটি উনি নিজেই প্রত্যক্ষ করেছেন, একবার না বারবার প্রত্যক্ষ করেছেন। ঘটনা শুরু করার আগে কয়েকটি কথা যা না বললেই নয়। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন ঘটনায় ঢুকে যাই। এই যে আব্দুল্লাহ আল আমিন ভাই, উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটার যদি শুরু বলতে যাই তাহলে 2014 সালের নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে। ওই সময় ওনার একজন চাচা, সঙ্গত কারণ তার আসল নামটি আমরা বলছি না, আসল নামটা বললে ওই এলাকার অনেকেই চিনে যাবেন, তো আমরা একটা ছদ্মনাম ব্যবহার করছি, তার নাম শামীম। উনি ওই সময়ে সিটিসেল কোম্পানিতে চাকরি করতেন। সিটিসেল যে ফোন কোম্পানি, এটা সম্পর্কে তো আমরা অবগত আছি। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি কিন্তু সিটিসেল। এটি 2016 সালের দিক থেকে অকেজো হতে শুরু করে। এই সিটিসেল কোম্পানিতেই, অর্থাৎ সিটিসেল ফোন কোম্পানিতেই শামীম চাচা চাকরি করতেন। ওনার কাজের ব্যস্ততা ছিল খুবই মারাত্মক। বিয়ের বয়স হয়ে গিয়েছিল, যার কারণে পরিবার থেকে ওনাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা শুরু হয়। পারিবারিকভাবেই পাত্রী দেখার কাজ চলছিল। আর এই যে শামীম চাচা, উনি কিন্তু এই আব্দুল্লাহ আল আমিন যে ভাই, ওনাদের বাসায় একসাথে থাকতেন। অর্থাৎ এই আব্দুল্লাহ ভাইয়ের পরিবার ঢাকার যেইখানে থাকতেন, সেখানেই এই শামীম চাচাও থাকতেন। শামীম চাচা আর আব্দুল্লাহ ভাই এই দুইজন একই রুমে বেড শেয়ার করতেন। আব্দুল্লাহ ভাই ছোট ছিলেন, যার কারণে চাচার সাথে বেড শেয়ার করতেন। তো এভাবেই চলছিল। তো বিয়ে যখন সবকিছু ঠিকঠাক হয়, ঠিকঠাক হবার পর পরিবার সহ সবাই গ্রামে চলে আসেন, এই পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। তো চলে আসার পর ধুমধাম করে বিয়ে হয়। যার সাথে বিয়ে হয় তার নামটা আমরা ছদ্মনাম ব্যবহার করব না, সেই চাচির নাম ছিল শারমিন। এই শারমিন চাচির সাথে চাচার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। সপ্তাহখানেক চাচা গ্রামে থাকেন। শারমিন চাচির সাথে চাচার সম্পর্কটা খুবই ভালো ছিল। দেখা গেল যে পারিবারিকভাবে বিয়ে হয়ে গেলেও কয়েকদিনের মধ্যে দুজনের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়ার যে ব্যাপারটা, এটা অনেক খুব ভালো লেভেলে চলে যায়। এদিকে তার ছুটি তো শেষ হয়ে আসছে। সপ্তাহখানেক পর শামীম চাচা শারমিন চাচিকে রেখে উনি আবার ঢাকাতে চলে আসেন। নতুন বিয়ে, তারপরও কিন্তু চাকরির যেই প্রেশার, কাজের যে প্রেশার, এই প্রেশারের কারণে উনি ছুটির দিনগুলোতেও আসলে কোনো ফুসরতি পাচ্ছিলেন না বাড়িতে যাওয়ার জন্য। আর ঢাকা থেকে পিরোজপুরে যাওয়া আবার আসা সময় সাপেক্ষ ব্যাপারও তো বলতে হবে, তাই না? কারণ সদরঘাট থেকে লঞ্চে যদি পিরোজপুর যেতে হয়, সারা রাত জার্নি করে যেতে হবে, আবার ফিরতে গেলেও তো ওভাবেই আসতে হবে। অফিস থেকে কোনোভাবেই তাকে ছুটি দিচ্ছিল না। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে যায়। শামীম চাচা কোনোভাবেই বাড়িতে যেতে পারছিলেন না। এদিকে শারমিন চাচি, উনি ফোনে শামীম চাচার সাথে এই বিষয়ে কথা বলতেছে, তুমি কেন আসো না? এদিকে শামীম চাচা বলতেন যে কিভাবে আসবো, ছুটি তো পাই না। তখন চাচি বলতেন যে আরো মানুষও তো চাকরি বাকরি করে, তারা কি আসে না?
নতুন বিয়ের পর তো এমনি মানুষ ছুটি টুটি পায়, অনেক জায়গায় বেড়াতে যেতে হয়, তো তুমি কেন ছুটি পাও না? এরকম ভাবে মাঝে মাঝেই বাকবিতণ্ডা হতো, আবার নিজেরা অনেক গল্পগুজবও করতেন। এদিকে 3 মাস পার হয়ে যায় প্রায়, ছুটি তো যেহেতু উনি পাচ্ছিলেনই না, কথা কাটাকাটি শুরু হয়ে যায় চাচা চাচির মধ্যে। একটা পর্যায়ে চাচি বলে ওঠেন, তুমি যদি না আসো কালকে তাহলে আমি গলায় দড়ি নেব। চাচাও রাগ করে ওঠেন, কারণ ওই দিন ওনার খুব প্রেশার যায়, ওনার সিনিয়ররাও ওনাকে বেশ কাজে চাপ দিয়েছিলেন, মেজাজও গরম ছিল, তো উনিও রাগ করে বলেছিলেন যে যা তুই মরগা, গলায় দড়ি দিয়ে মরগা, এরকম একটা কথা বলে ফেলেছিলেন। এই কথা বলার পর ঘটনা যেটা ঘটে সেটা আসলে কেউই আশা করেনি। এই মঠবাড়িয়া উপজেলায় গ্রামের মধ্যে যে ঘর বাড়িগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে টিনের ঘর, দেখা যাচ্ছে যে 1.5 তলা বা 2 তলা এরকম আছে, উপরে একটা মাচা রয়েছে, মাচার উপরে আবার মানে পাটাতন রয়েছে, এরকম কিন্তু আছে ওই দিকটাতে। চাচি উনি এই আব্দুল্লাহ ভাইয়ের দাদির সাথে ঘুমাতেন। বিয়ের পর যেহেতু চাচা চলে আসেন ঢাকাতে, দাদির সাথে ঘুমাতেন, তো দাদির সাথে ওই রাত্রে ঘুমিয়েছিলেন। হঠাৎ করেই চাচি উঠে পড়েন, উঠে ওই মাচার উপরে যে পাটাতনটা রয়েছে এর উপরে ওঠার জন্য এক ধরনের সিঁড়ির মতো রয়েছে, ময়ের মতো রয়েছে, ওই দিক দিয়ে উঠছেন। তো দাদি হালকা ঘুমের মধ্যে দেখছেন যে তার বৌমা উঠছে, তো অনেক সময় ওনারাও ওঠেন কোনো কোনো কাজের জন্য, তো দাদি এই বিষয়টা আসলে ঘুমের মধ্যে দেখেছেন, উনি ওইভাবে আর নজর দেওয়ার সুযোগও পান নাই। পরবর্তীতে যেটা দেখা যায় সেটা হচ্ছে চাচি উপরে উঠে একটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবরটা যখন চাচা পান, সাথে সাথে উনি স্তব্ধ হয়ে যান। এ কি শুনলেন উনি? রাগের মাথায় উনি এটা কি বললেন, আর সেটাই ওনার স্ত্রী করে ফেলেছে। অনুশোচনা, অনুতপ্ত, এখন আর হয়ে কি হবে, যা হবার তো হয়েই গেছে। ঢাকা থেকে সবাই আবার ছুটলেন গ্রামের বাড়িতে। আত্মহত্যার লাশের যাবতীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ করে চাচিকে দাফন করা হয়। চাচির গোসল থেকে শুরু করে নিয়ে সবকিছু চাচাই করেছিলেন। উনি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কান্নাও করছিলেন না, কারোর সাথে কথাও বলছিলেন না, যেটা কি হয়ে গেল। মনে হচ্ছিল উনি শোকে এতটাই পাথর হয়ে গেছেন যে উনি কথা বলতেও ভুলে গেছেন। উনি সবকিছু করলেন, দাফন কাফন হলো। এরপর কয়েকদিনের ব্যবধানে আবার ঢাকাতে ওনারা চলে আসলেন। গ্রামে থাকলেই তো ওনার স্ত্রীর স্মৃতিগুলো ওনাকে খুব বেশি করে তাড়া করে ফিরবে। চাচি আত্মহত্যা করেছিলেন 2014 সালের 20 ফেব্রুয়ারি। 26 ফেব্রুয়ারি 2014-তে ঢাকায় চলে আসা হয়। চলে আসার কয়েকদিন পরের ঘটনা। এই কয়েকদিনের মধ্যে কিন্তু চাচা উনি অফিসে যান নাই। উনি চিন্তা করছিলেন যে কি এমন কাজ করলাম, কিসের এত ব্যস্ততা, যে ব্যস্ততার কারণে আমি আমার স্ত্রীকেও সময় দিতে পারলাম না। আমার স্ত্রী অভিমান করে আমাকে ছেড়ে চলেই গেল, সে মারা গেল, ঠিকই তো অফিস থেকে ছুটি দিয়ে দিল, বাড়িতে গেলাম। তাহলে অফিস করে হবেটা কি? যে চাকরিতে পরিবারকে সময় দেয়া যায় না, কি লাভ এই চাকরি করে? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল অভিমান করে। তো এইসব বিষয় নিয়ে উনি খুব চিন্তা করতেন। এই যে আব্দুল্লাহ ভাই, উনি তখন স্কুলে পড়তেন। উনি যেহেতু চাচার সাথে বেড শেয়ার করতেন, যার কারণে স্কুল থেকে ফিরে এসে ওনাকে তো ওনার রুমে যেতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। তো চাচা তো আর অফিসে যাচ্ছিলেন না, বাড়িতেই ছিলেন। আর ওনাকে কেউ বিরক্তও করতো না খুব একটা, কারণ যেহেতু উনি একটা প্রচন্ড রকমের মানসিক শক খেয়েছেন ওনার স্ত্রীর মৃত্যুতে, যার কারণে ওনাকে কেউ বেশি ডাকতো না, উনি ওনার মতো করে থাকছিলেন আর কি।
সকালবেলা যখন আব্দুল্লাহ ভাই স্কুলে চলে যান, এরপর থেকেই নাকি এই চাচা উনি ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। এদিকে বিকেলের দিকে যখন আব্দুল্লাহ ভাই স্কুল থেকে ফিরেছেন, ফেরার পর দেখেন দরজা বন্ধ। উনি ডাকছেন যে চাচা চাচা দরজাটা খোলো, আমার তো ড্রেস চেঞ্জ করতে হবে, ব্যাগটা রাখতে হবে, ফ্রেশ হতে হবে। দরজা আর খোলে না। এদিকে আব্দুল্লাহ ভাইয়ের আম্মু ওখানে আসেন, এসে বলে যে ভাই দরজাটা খোলো, আব্দুল্লাহ তো বাইরে দাঁড়িয়ে আছে, কি হলো তোমার, সারাদিন ভিতরে বসে আছো, দুপুরেও কিছু খেলে না। তো এইভাবে অনেকক্ষণ যখন ডাকাডাকি হচ্ছে, উনি দরজা খোলেন না, তখন আব্দুল্লাহ ভাইয়ের মায়ের কেমন যেন একটা সন্দেহ হয়। উনি একটা চেয়ার নিয়ে আসেন, চেয়ার নিয়ে এসে দরজার উপরে একটা ফাঁকা জায়গা ছিল, ওই দিকটা দিয়ে যখন তাকিয়েছেন, উনি প্রচন্ড জোরে দিয়েছেন একটা চিৎকার। কারণ চাচা উনি ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। উনি মানসিক চাপ আর নিতে পারেন নাই, এই শোক উনি সইতে পারেন নাই। এই ঘটনা যখন ঘটে তখন তো হইচই পড়ে যায় চতুর্দিকেই। লাশ নামানো হয়, যাবতীয় প্রক্রিয়া সবকিছু শেষ করা হয়। এরপর তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়, নিয়ে যাওয়া হয় তাকে তার সেই চিরচেনা জায়গায় যেখানে তার স্ত্রী শায়িত আছেন। কিভাবে সবকিছু যেন শেষ হয়ে গেল। সদ্য বিবাহিত এক দম্পতি অভিমান করে একে অন্যকে ছেড়ে চলেই গেলেন। এটা তো আমরা এতক্ষণ শুনলাম ঘটনার একটা বর্ণনা। এবার আসি পরবর্তীতে কি হয়েছিল। আব্দুল্লাহ ভাই উনি কয়েকদিন পরে একটি ভয়ঙ্কর ঘটনা ফেস করেন। এর কয়েকদিন পর রাতের বেলা অবশ্য উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন। বের হওয়ার সাথে সাথে দেখেন যে বিছানার উপরে ওনার চাচা বসে আছে। আর আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দিয়েছে। হাসিটা ভয়ঙ্কর হাসি ছিল না, সাধারণ হাসি ছিল, যেই হাসিটা উনি সবসময় আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকিয়ে দিতেন। এটা যখনই উনি দেখেছেন, উনি চিন্তা করেছেন যে হায় হায়, চাচা তো মারা গেছে, চাচা এখানে কিভাবে আসলো। প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার চিৎকার শুনে অন্য ঘর থেকে লোকজন চলে আসে, তার মা চলে আসে, বাবা চলে আসে, তার বোন চলে আসে। এসে দেখে এই অবস্থা, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হয়েছে যে কি হয়েছে, উনি তো সব ঘটনা খুলে বলেন। সবাই চিন্তা করেছে যে এইটা একটা মানসিক সমস্যা হয়েছে, হ্যালুসিনেশন হয়েছে, হতেই পারে। একই রুমে বেড শেয়ার করতেন আব্দুল্লাহ ভাই আর চাচা, এত ক্লোজ ছিলেন দুজন। একজনের মৃত্যুতে আরেকজনের হ্যালুসিনেশন হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। একজন মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়, ওষুধ দেওয়া হয়, তো এটা তো করা হলো। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে ওই বিল্ডিং এর ছাদে যে পানির ট্যাঙ্ক রয়েছে, সেটায় পানি কতটুকু আছে কি না আছে মাঝে মাঝে এটা একটু চেক করতে হতো। অনেক সময় পানির ট্যাঙ্কে দেখা গেল যে পানি তোলা হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পানি নাই, কোনো সমস্যা হলো কিনা উপরে। তো এরকম একটা সমস্যা হয়, তখন ওই বিল্ডিং এর যিনি কেয়ারটেকার উনি ছাদে উঠেছেন। ছাদে ওঠার পর উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। এই চিৎকার তো অনেকেই শুনেছেন, তারা তো উপরে ওঠা শুরু করেছেন। উপরে উঠে দেখা গেল যে ওই কেয়ারটেকার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার জ্ঞান ফেরানো হলো। তো উনি বললেন উনি যখন ছাদে উঠেছেন ওই উপরের দিকে যাবেন, কারণ বিল্ডিং এর ছাদে যে পানির ট্যাঙ্কটা থাকে এটার যেই অংশটা, এটাও কিন্তু ছাদ থেকে আর একটু উঁচু করে করা হয়। সেখানে ওঠার জন্য আবার একটা লোহার সিঁড়ি বা এরকম কোনো কিছু করা হয়। ওই দিক দিয়ে যখন উনি উপরটায় উঠেছেন, ওখানে দেখেন একজন লোক বসা, আর এই লোকটা আর কেউ না, এটা আব্দুল্লাহ ভাইয়ের চাচা। এটা দেখার সাথে সাথে তো উনি ওইখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। লোকজন তাকে ধরাধরি করে নিয়ে আসে। তখন এই আব্দুল্লাহ ভাইয়ের পরিবার বিশ্বাস করতে শুরু করেন যে হ্যালুসিনেশন হলে তাহলে তো এই আব্দুল্লাহ ভাইয়ের হয়েছে, যেহেতু ওনারা একই সাথে ঘুমাতেন, তাহলে এই কেয়ারটেকারের হ্যালুসিনেশন কিভাবে হলো। সে তো আর এই চাচার কথা চিন্তা ভাবনা করে নাই। এরপর পাশের একটি মসজিদের নাম হলো বাইতুস সুজুদ, সেই মসজিদের
একজন বয়স্ক ইমামকে ডেকে নিয়ে আসা হয়। উনি খুব রিনাউন্ড একজন ইমাম ছিলেন। ওনার নামটা অবশ্য আব্দুল্লাহ ভাই বলতে পারেন নাই, ভুলে গিয়েছেন। তাকে নিয়ে আসা হয়। উনি যখন এসেছেন, আসার পর উনি সবকিছু শুনলেন, বুঝলেন। এরপর উনি বললেন যে এটা নিয়ে আল্লাহর রহমতে চিন্তার কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে কিছু একটা সমস্যা হতে পারে, তবে এটাতে কোনো ক্ষতির সম্ভাবনা আমি দেখছি না। এটা মূলত এই যে চাচার যে কারিন জিন, এই কারিন জিনটা এই কাজটি করছে, তবে সে কোনো ক্ষতি করবে না। সে একা একাই একটা সময় চলে যাবে। তাকে তাড়ানোর জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বনের প্রয়োজন নেই। এখানে এমন না যে অপমৃত্যু হয়েছে, কোনো ভয়ঙ্কর জিন এখানে সে আস্তানা গাড়ছে, এখানে জাদুবিদ্যার প্র্যাকটিস করবে, এই ফ্ল্যাটটাকে পরিত্যক্ত করবে, বিষয়টা এরকম না। হুজুর এরকমটাই জানান যে ভয়ের কিছু নাই, আর চাচার জন্য দোয়া সাদাকা এগুলো করতে বলেন। তো এরপরে কেটে যায় অনেকগুলো দিনের মধ্যে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আব্দুল্লাহ ভাই ক্লাস 7-এ যখন উঠেছেন, তখন একটা ক্লাস পার্টির আয়োজন করা হয়েছিল স্কুলে। ক্লাস পার্টিটা বিকালের দিকে হবে, সন্ধ্যার পরপরই সেটা শেষ হয়ে যাবে। আর যাদের বাড়ি দূরে, স্কুলের যে গাড়িটা রয়েছে সেই গাড়িতে সবাইকে কিছু কিছু জায়গায় ড্রপ করে দিয়ে আসা হবে, মানে মেইন রাস্তার পাশে আর কি, ওখান থেকে যাতে হেঁটে চলে যাওয়া যায়। তা আব্দুল্লাহ ভাই তো গিয়েছেন, ক্লাস পার্টি হয়েছে। হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ স্কুলের গাড়িতে স্টুডেন্টদেরকে ড্রপ করছে। তো ওনাকে একটা জায়গায় ড্রপ করা হয়। তো ওনাকে যেই জায়গাটা ড্রপ করা হয় রাস্তার উল্টা পাশে, মানে ওনার বাড়ি যেই পাশে, মানে ওনাদের যে থাকার জায়গা যেখানে, তার উল্টো পাশে। উল্টো পাশে যেখানে ড্রপ করা হয়, তো রাস্তা পার হয়ে তার বাসায় আসতে গেলে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা দিয়ে আসতে হবে আর কি, মানে জায়গাটার ধরনই ওই রকম। তো যখন উনি আসছিলেন, হঠাৎ করে পেছনে ধূপ 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 এরকম একটা ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। উনি পেছন দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন একটা কালো ধোয়ার কুণ্ডুলির মতো কিছু একটা। এটা যে কি এটা বোঝা যাচ্ছে না, তবে কোনো একটা ধোয়ার কুণ্ডুলির মতো একটা অবয়ব ওখানে দেখা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উনি দ্রুত সামনের দিকে আগাতে থাকেন। মনে মনে যা দোয়া দুরুদ জানেন সেটা পড়ছিলেন উনি। উনি হাঁটছেন, পেছন থেকে কিন্তু শব্দ হচ্ছেই। উনি হাঁটার গতি বাড়িয়ে দেন। হঠাৎ করে দেখেন যে ওনার সামনে একটা গাছ, আর ওই গাছের গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ওনার চাচা। চাচার চাহনি একদম স্বাভাবিক। চাচাকে তখন দেখে ওনার কাছে কিন্তু একবারও মনে হয়নি যে চাচা মারা গেছেন। উনি ভুলেই গেছেন যে চাচা মারা গেছেন। চাচাকে দেখে উনি সাহস ফেরত পান। উনি বলেন, চাচা তুমি এসছো, ভালোই হয়েছে, আমি ভয় পাচ্ছি পিছনে কি যেন। তখন চাচা কোনো কথা না বলে হেঁটে হেঁটে আব্দুল্লাহ ভাইয়ের পেছন দিকে চলে যান। তো আব্দুল্লাহ ভাই সামনের দিকে হাঁটছেন। আব্দুল্লাহ ভাই বুঝতে পারছেন যে চাচা ওনার পেছনে আসছেন। চাচা যখন পেছনে চলে আসছেন, তখন ওই যে ধূপ ধূপ শব্দ যেটা, ওটা মিলিয়ে গেছে। আব্দুল্লাহ ভাই রাস্তা ক্রস করে বাসায় চলে আসছেন। বাসার গেটের কাছে এসে পেছন দিকে তাকিয়েছেন, তখনও দেখছেন যে চাচা দাঁড়িয়ে আছেন। এরপর উনি কি মনে করে চাচাকে বিদায় দিয়ে বাসায় যখন চলে আসছেন, তখন ওনার কাছে মনে হয় যে আরে চাচা তো নেই, চাচা তো অনেকদিন হলেই মারা গেছেন। আর চাচা মারা গেছেন, তাহলে কেন এভাবে আমি তাকে দেখলাম? কেন আমি তাকে দেখে ভয় পেলাম না? আসলে চাচা কি আমাকে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য এসেছিলেন? চাচার যে কারিন জিনটা, সে কেন এভাবে খুবই সাধারণভাবে আমাকে দেখা দিল? ধোয়ার ওই কুণ্ডলিটা আসলে কি ছিল? কেনই বা চাচার ওই অবয়বটা হঠাৎ করে এখানে আসলো? আসার পর সেই ধূপ ধূপ শব্দটা বন্ধ হয়ে গেল, আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। এরপর নাকি হঠাৎ হঠাৎ চাচাকে কখনো কখনো আব্দুল্লাহ ভাই দেখেছেন, কখনো সিঁড়ির উপরে বসে থাকতে দেখেছেন, কখনো পায়চারি করতে দেখেছেন, এই কয়েকবার। এরপরে আর কখনোই দেখেননি। কখনোই তাকে ভয়ঙ্কর রূপে দেখা যায়নি। কখনো বিশ্রীভাবে হেসে দিয়েছে, আতঙ্ক সৃষ্টি করেছে, এমন ভাবে দেখা যায়নি।
এটাই ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়ামুল মুবিন। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের পুইশুর গ্রামে। উনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এ বসবাস করছেন, লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল, খুব বেশি দিন আগের নয়, এই তো 2025 সালের রোজার ভিতরে। 22 রোজায় উনি বাড়িতে চলে যান, অর্থাৎ ওনার গ্রামের বাড়িতে চলে যান। ওনাদের গ্রামে কিন্তু একটা সুন্দর নিয়ম রয়েছে। রমজান মাসে ওই গ্রামের পুরুষ সদস্যরা মসজিদে ইফতার করেন। ওখানে যে মসজিদগুলো রয়েছে, ওই মসজিদে প্রত্যেক বাড়ি থেকেই ইফতারি আনা হয়, সব ইফতারিগুলো এক জায়গায় করা হয়, এরপর পুরুষ সদস্যরা সেখানে ইফতার করেন। এই যে পুইশুর গ্রাম, এই গ্রামের যে বর্ডার, তার ওই পাশে আর একটা গ্রাম রয়েছে, তার ওই গ্রামটার নাম হচ্ছে দিয়াসুর গ্রাম। তো দিয়াসুর গ্রাম, পুইশুর গ্রাম, এই দুই গ্রামের মধ্যবর্তী জায়গায় অর্থাৎ বর্ডারের এখানে একটি শ্মশান রয়েছে। যখন মুবিন ভাই ওখানে গিয়েছেন, তার সাথে যোগ দিয়েছে তারই চাচাতো ভাই হাসিব। তো হাসিব জানায় যে এই যে শ্মশানটা, এই শ্মশানে এই কয়েকদিন আগেই 17 কি 18 বছর বয়সী একটা ছেলের লাশ দাহ করা হয়েছে। ছেলেটি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তো ইফতার যখন করার জন্য বিকেলের দিকে ওনারা যাচ্ছেন, একটু হাঁটাহাঁটি করবেন, তখন ওই শ্মশানের কাছে আসার পর মূলত এই তথ্যটা শোনেন। ওই সময় এই মুবিন ভাই হাসিব ভাইকে বললেন, চলো তো একটু আগাই, শ্মশানটা দেখি। তখন হাসিব ভাই বলছে, ভাই তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? একটু পরে আজান দেবে, ইফতার করব আমরা, এখন তো ওই দিকটাতে যাওয়া ঠিক হবে না। উনি আবার বললেন, না সময় তো আছে, একটু হেঁটে আসি না, সমস্যা কি? কিছুটা সময় ওনারা হেঁটে আবার মসজিদের দিকে চলে আসেন। মসজিদের দিকে আসার পর ইফতারের সময় হয়ে যায়, ইফতার করেন। ইফতার করার পর তখন এই মুবিন ভাইয়ের ভিতরে আবার ওই দিকটাতে যাওয়ার একটা ঝোঁক চেপে বসে। ওখানে কিন্তু আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওই শ্মশানে অধিকাংশ ক্ষেত্রেই নাকি লাশগুলো পরিপূর্ণভাবে পোড়ানো হতো না। কিছু আনুষ্ঠানিকতা শেষ করার পর লাশ যখন আধা পোড়া হয়েছে, তখন ওই লাশটাকে মাটিতে কবর দিয়ে দেওয়া হতো। ওই শ্মশানের পাশে এরকম অসংখ্য কবর রয়েছে। কখনো কখনো লাশ পুরোই পোড়ানো হতো, আবার দেখা যেত অনেক গরিব মানুষ, তারা আসলে এত খরচ বা লাশ পোড়ানোর জন্য যে পরিমাণ কাঠ জোগাড় করতে হয়, এর পিছনে খরচ রয়েছে, এই খরচ কিন্তু গোছাতে পারতেন না, যার কারণে পুরোহিত ডেকে কিছু আনুষ্ঠানিকতা করতেন, এরপর লাশটা দাফন করে দিতেন। তো ওই দিকটাতে আবার ওনারা যাওয়ার একটা প্ল্যান করেছে, যদিও বা হাসিব বারবার নিষেধ করেছে, কিন্তু এই মুবিন ভাই তো শুনতে চান না। তো ওই দিকটাতে গিয়েছেন, ওই রাত্রের মতো আবার বাড়িতে চলে আসছেন। পরের দিন আবার মাথায় একটা চিন্তা আসছে যে আজকে রাতের বেলা ওই দিকটাতে যাব। হাসিব তো রাজি না। হাসিবকে একরকম জোর করেই মুবিন ভাই ওই দিকটাতে নিয়ে যান। 24 রোজা কিন্তু চলছে তখন। তো ওই শ্মশানে ওখানে গিয়েছেন, যাওয়ার পর উনি বলছেন যে আচ্ছা ওই ছেলেটাকে কোথায় আধা পড়া অবস্থায় কবর দেওয়া হয়েছে? তখন হাসিব ছেলেটা বললেন, মানে হাসিব ভাই বললেন যে এই যে এইখানে। উনি আবার বলছেন যে কোথায় কবর দেয়া, ওটা তো উঁচু না, কিছু না। ওই সময় উনি হাঁটাহাঁটি করার একটা পর্যায়ে এসে হয় কি, ওই কবরের উপরে উনার পা পড়ে, যেখানে মাটিটা আলগা ছিল, কিছুটা উঁচু ছিল। তো অন্ধকারের ভিতরে অতটা ভালো করে খেয়াল করেন নাই, যদিও বা চাঁদের আলো ছিল, তবে ওইভাবে অতটা ভালো করে খেয়াল করেন নাই। মোবাইলে যেই ফ্ল্যাশ লাইটটা ছিল সেটাও জ্বালানো ছিল, আসলে সবসময় তো চারদিকে খেয়াল করা যায় না। তো এই কবরের উপর যখন পা পড়েছে, তখন ওনার কাছে মনে হলো যে এই জায়গাটার মাটি একটু উঁচু ছিল, এই কবরের উপরে ওনার পা পড়ে গেছে। তো এরপর উনি তো ওখান থেকে চলে আসছেন। চলে আসার পর বাড়িতে চলে গেছেন আর কি। এর কয়েকদিন পর উনি রাতের বেলা মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়িতে ফিরছেন। তখন উনি একাই ছিলেন। তো যেই পথ দিয়ে উনি আসছিলেন, ওই পথে খুব
পুরনো একটা আম গাছ ছিল। তো ওই আম গাছের ওখানে উনি হঠাৎ একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান আম গাছের একটা ডালে লম্বা লিকলিকে দুটো পা ঝুলছে। ঝুলছে বলতে মনে হচ্ছে কেউ দুটো পা দোলাচ্ছে। তারাবির নামাজ শেষ করে উনি কাছাকাছি একটা ব্রিজের কাছে গিয়ে জরুরি কিছু কথা বলছিলেন ফোনে। এই কারণে ওনার কিন্তু আবার বাড়ির দিকে ফিরতে একটু দেরি হয়ে যায়। তখন রাস্তাঘাটে কেউ ছিল না, কারণ রমজান মাস, তারাবির নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আবার সাহারি করার জন্য উঠতে হবে। অল্প সময় পাওয়া যায়, যেহেতু গরমকাল, সময় তো কম, অল্প সময় পরেই তো আবার সাহারির সময় হয়ে যাবে। শীতকালে না হয় একটা দীর্ঘ সময় পাওয়া যায়, কিন্তু গরমকালে তো এরকমটা হয় না। এই জন্য আশেপাশের লোকজন কিন্তু নাই বললেই চলে। তো উনি একা একা আসছিলেন, তখন ওই আম গাছে ওই ভয়ঙ্কর দৃশ্যটা উনি দেখতে পান। উনি খেয়াল করার চেষ্টা করছেন আসলে পাটা কিসের, কেউ আবার দুষ্টামি করার জন্য বা মজা করার জন্য ওনাকে ভয় দেখাচ্ছে না তো, কারণ ওনার চাচা তো ভাইরা তো ছিল, হতে পারে যে ওরা দুষ্টামি করছে। উনি ভালো করে খেয়াল করে দেখেন এই পা দুটো কোনো মানুষের পা হতে পারে না। মানুষের পা যদি শুধু হাড় অবস্থায় থাকে, মানে কঙ্কাল অবস্থায় থাকে, কেমন হতে পারে? এইরকম কঙ্কালের মতো পা, তবে সেটা অনেক লম্বা। এ দুটো দুলছে, মানে পা দুটো দোলাচ্ছে। উনি বডিটার খেয়াল করেন নাই। উনি যখন ঘুরে দৌড় দেবেন এরকম চিন্তা করছেন, হঠাৎ করে উনি দেখেন ওনার চতুর্দিকে 4টা সাদা বিড়াল চলে এসেছে। একই রকম দেখতে, খুবই সুন্দর, বড় বড় লোমশ। এই 4টা সাদা বিড়াল এসে ওনার চতুর্দিকে ঘুরছে, মানে সার্কেল আকারে ঘুরছে, বৃত্তাকারে ঘুরছে। তখন এই মুবিন ভাই, উনি ওনার নাকে খুব দারুণ একটা সুঘ্রাণ পান। এমন সুঘ্রাণ উনি আগে কখনোই পান নাই। উনি বুঝতে পারলেন যে এই যে 4টা বিড়াল, এই বিড়াল মোটেও খারাপ কিছু না। এই 4টা বিড়াল যে ওনার চতুর্দিকে ঘুরছে, ঘোরার মধ্যে দিয়ে একটা সংকেত দিচ্ছে, এইভাবে যে চতুর্দিকে ঘুরতে ঘুরতে ওনার পায়ের কাছাকাছি কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে ওনাকে আগানোর জন্য সংকেত দিচ্ছে। তো উনিও হাঁটতে থাকেন, ওরাও কিন্তু সার্কেল আকারে ঘুরছে আর হাঁটছে। মুবিন ভাই সামনের দিকে হেঁটে চলছেন, ওরাও কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা চক্রাকারে কোনো একটা চক্র তার সাথে সাথেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ওই বিড়ালগুলো কিন্তু 4 দিকে ঘুরছে। এভাবে উনি আগাতে আগাতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন ওই 4টা বিড়াল ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি যখন ঘরের ভিতরে ঢুকবেন, হঠাৎ করে পেছন থেকে খুবই গম্ভীর কণ্ঠে এবং ভাঙা গলায়, মানুষের গলা ভেঙে গেলে যেরকম হয়ে যায় না, কণ্ঠটা যেরকম শোনা যায়, ওই রকম গলায় কেউ একজন বলে ওঠে, আজকের মতো তুই বেঁচে গেলি রে, আবার তোকে আবার যদি পেয়েছি তখন দেখবি কেমন লাগে। উনি তো এইটা শোনার পর দৌড়ে ঘরে চলে গেছেন। তারপর এই বিষয়টা পরিবার সদস্যদের সাথে শেয়ার করেন। ওনার মা বাবা তো খুব বকাঝকা করছেন যে তোমার কেন এত রাতের বেলা ফোনে কথা বলার জন্য ওইদিকে যেতে হবে, বাসায় এসে কথা বলতে পারতা। উনি বলেছেন যে আসলে বাসায় এসে কথা বলবো, অনেক সময় নেটওয়ার্কে ঝামেলা করে, এই জন্য ওখানে ফাঁকা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি। যাই হোক, পরবর্তীতে হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি কিছু মধু পরা দেন, পানি পরা দেন। উনি বলেন যে মধুটা সাহারির সময় পানির সাথে মিশিয়ে খেতে, আর ইফতারের সময় পানিটা খেতে, আর ওই পানির কিছু অংশ গোসলের সময় যেন উনি মিশিয়ে গোসল করেন। তো এটা করেছেন। গ্রামে আর কোনো সমস্যা ওনার হয়নি। এরপর উনি ঢাকাতে চলে আসছেন। ঢাকাতে আসার পর উনি চট্টগ্রামে যাওয়ার জন্য বিশেষ একটা আসলে কাজ হাতে নিয়েছেন। বিশেষ কিছু কাজে ওনাকে মাঝে মাঝেই চট্টগ্রামে যেতে হতো, 1 মাসে একবার বা 2 মাসে একবার। তো উনি চট্টগ্রামে গিয়েছেন। উনি চট্টগ্রামে যান হচ্ছে রাতের যে শেষ ট্রিপটা আছে সৌদিয়া গাড়ির, ওই সৌদিয়া গাড়ির যে শেষ ট্রিপ, ওটাতে ওঠেন যাতে করে দেরিতে নামা যায়। তো সৌদিয়া গাড়িতে উঠে উনি জিএসএ মোড়ে নামতেন চট্টগ্রামে। এরপর উনি সারাদিন জরুরি কাজ করতেন, আর সন্ধ্যার দিকে উনি গাড়িতে উঠতেন যাতে করে ঢাকাতে রাত মোটামুটি
1টা 12টা এরকম একটা সময়ের মধ্যে ঢাকাতে ঢুকে পড়া যায়, বাসায় এসে উনি মানে ঘুমাতে পারেন। টানা 2 রাত আর কি উনি বাসে জার্নি করতেন না, 1 রাত তো জার্নি করেছেনই। তো ফেরার সময় সন্ধ্যার পর একটা ঘুম হয়েই যেত বাসের মধ্যে। তো উনি ওনার কাজ শেষ করে উনি আবার গাড়িতে উঠেছেন। তো উনি যেই গাড়িটাতে উঠেছেন, এই গাড়িটা যখন ওনাকে তুলেছে, ওনার কিন্তু আসলে মনে ছিল না যে এই গাড়িটা আসলে কোন রুটের। এই গাড়িটা মূলত ছিল অন্য রুটের, মানে যাত্রাবাড়ি এসে এই গাড়িটা দক্ষিণবঙ্গের দিকে চলে যাবে। যখন কুমিল্লাতে আসার পর সেখানে যে টাইম স্কোয়ার আছে যেখানে যাত্রা বিরতি দেওয়া হয়, সেখানে যিনি চেকার রয়েছেন উনি এসে বলেন যে আমাদের গাড়িটা কিন্তু অন্য রুটের, আপনাদেরকে অবশ্যই যাত্রাবাড়িতে নেমে যেতে হবে। তখন তো এই মুবিন ভাইয়ের মাথায় স্ট্রাইক করেছে যে হাই হাই এ কি করলাম, টিকিটটা যখন কাটলাম তখন তো একবারও জিজ্ঞেস করলাম না যে গাড়িটা কোন পর্যন্ত যাবে। কিছু গাড়ি আছে আব্দুল্লাহপুর পর্যন্ত যায়, কিছু গাড়ি আছে গাবতলী হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যায়, কিছু গাড়ি আছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ওই দিকে চলে যায়, কিছু গাড়ি আছে বরিশালের দিকে চলে যায়। তো উনি মনে করেছিলেন যে এইটা সম্ভবত লাস্ট ওই কল্যাণপুর বা গাবতলী পর্যন্ত যাবে, কিন্তু এটা উনি ভুল করেছিলেন, উনি বুঝতে পারেন নাই। এখন যাত্রাবাড়িতে তো নেমে যেতে হবে। তো যাত্রাবাড়ি যখন উনি নামবেন তার আগে একজন ব্যক্তির সাথে ওই বাসের মধ্যেই পরিচয় হয়, ওনার ঠিক পিছনের সিটে বসা ছিলেন। তো উনি আবার এই শঙ্কর, ধানমন্ডি শঙ্কর যেই জায়গাটা, ওই জায়গায় আসবেন। তো ভালোই হলো, কাছাকাছি যাওয়া যাবে। উনি তো মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে থাকেন আর কি। ওনার সাথে কথাবার্তা হলো। যখন বাস থেকে নেমেছেন তখন তো ওই সময় ওই রাতের বেলা, রাত তখন প্রায় 2টার মতো বাজে, ঈদের পর পর এই ঘটনা কিন্তু। আর ঈদের পর পর তখনও কিন্তু মানুষজন অতটা আসলে আসে নাই ঢাকা শহরে, লোকজনও কম। তখন তো আর এই যে মিনি বাসগুলো তখন ওই রাতের বেলা চলছে না, সিএনজি আছে বেশ কিছু। সিএনজি এত রাতে যাত্রাবাড়ি থেকে এই মোহাম্মদপুরের দিকে আসতে চায় না। একটা সিএনজি পাওয়া গেল, 1000 টাকা চাইলো, লাস্ট 800 টাকা হলে যাবে এরকমটা বললো। এখন ওই সময় ওনার পকেটে ছিল মাত্র 500 টাকা, উনি স্টুডেন্ট মানুষ, 800 টাকা দিয়ে সিএনজিতে যাওয়ার মতো কিন্তু ওই সময় ওনার মানি ব্যাগে টাকা ছিল না। এখন কি করা যায়? তখন ওই যে লোকটা, ওই লোকটাও তো বাস পাচ্ছে না। তখন দুইজন মিলে চিন্তা করলেন যে ভাই আসলে চলেন আমরা শেয়ারে যাই, আপনি 400 টাকা দিবেন, আমি 400 টাকা দিব, আমি শঙ্করের ওখানে নেমে যাব, আপনি কাদেরাবাদ হাউজিং এ চলে যাবেন। যেহেতু একই বাসে ওনারা এসেছিলেন, কিছুটা কথাবার্তা হয়েছে, তো দুজন সানন্দেই সিএনজিতে উঠে পড়লেন। সিএনজি চালক চালানো শুরু করে দিলেন। তো ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে মোটামুটি চলে আসছেন আজিমপুরের কাছাকাছি। আজিমপুরের কাছাকাছি আসার পর ওই লোকটার আবার একটা ফোন আসে। এরপর এই মুবিন ভাইকে বলেন যে ভাই আমি শঙ্কর পর্যন্ত যাব না, আমি ঢাকা কলেজের এখানে নেমে যাব, কিছু মনে করবেন না, আপনি একাই যান, আমি আমার ভাড়ার অংশটা দিয়ে দিচ্ছি। তো এটা বলার পর উনি ভাড়ার ওই অংশটা দিয়ে উনি ওখানে নেমে যান। নেমে যাওয়ার পর এদিকে মুবিন ভাই তো একা হয়ে গেছেন, ওনাকে একাই যেতে হবে। তো সিএনজি চালক তাকে নিয়ে যাচ্ছেন। তো সিটি কলেজের ওখানে এসে হাতের বাম দিকে মোড় নিয়ে কিন্তু পপুলার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এরপরে আরো সামনে এগিয়ে গেলে সীমান্ত স্কোয়ার রয়েছে, এদিক দিয়ে যেতে হবে আর কি। তো যখন পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা পার হয়েছে, হঠাৎ করে ওই সিএনজিটা আস্তে আস্তে স্লো হতে থাকে, মনে হচ্ছে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, অথচ রাস্তা কিন্তু একদম ফাঁকা। স্লো হতে হতে যখন ওই সীমান্ত স্কোয়ারের কাছে সিএনজিটা আসে, তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই সিএনজি চালক তার মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলে, মানে তার বডি, হাত সামনের দিকে, তার বুক সামনের দিকে, কিন্তু মাথাটা একদম পেছনের দিকে। পেছনের দিকে তাকিয়ে মুখটা এত বড় করে হা করেছে, মনে হচ্ছে ওই মুখের মধ্যে বড় একটা কুমড়ো অনায়াসে ঢুকে যাবে। দাঁতগুলো সুচালো, এলোমেলো, বড় বড়, ভয়ঙ্কর ভাবে হা করে মুবিন ভাইকে বলছে, কিরে চিনতে পারছিস আমাকে, আমি কে? এইটা যখন উনি দেখেছেন, উনি তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন, ওনার আর কিছু মনে নাই।
ওনার যখন জ্ঞান ফেরত আসে ফজরের আজানে, উনি তখন দেখলেন মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে আল্লাহ করিম মসজিদ রয়েছে, যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। ওই আল্লাহ করিম মসজিদের বারান্দায় উনি পড়ে রয়েছেন। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম, আমি তো ছিলাম সিএনজির ভেতরে, কি হলো আমার সাথে। মসজিদের যিনি খাদেম উনি এসে বলছেন যে ভাই আপনি এখানে পড়ে আছেন, আপনি তো মসজিদের বারান্দায় যে ঘুমাবেন এরকম লোক বলে তো মনে হচ্ছে না, তো বারান্দায় ঘুমিয়ে আছেন কেন ভাই? তখন উনি বলেন যে ভাই আমি তো আসলে এদিকে ছিলাম না, আমি তো কিভাবে যে আসলাম বলতে পারছি না। তখন খাদেম কিছুটা আঁচ করতে পারলেন, উনি তাকে মসজিদের ভেতরে নিয়ে গেলেন, বলে যে ভাই আপনি বসেন, হাত মুখ ধোন। এরপর মুয়াজ্জিনের সাথে এই বিষয়ে কথা হয়। মুয়াজ্জিন সাহেব সবকিছু বিস্তারিত শোনার পর ওনার পরিচিত একজন হুজুরের নম্বর দেন মুবিন ভাইকে। মুয়াজ্জিন সাহেব বলেন যে আপনি হুজুরের সাথে ফোনে পরবর্তীতে যোগাযোগ করে দেখা করেন, আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো মুবিন ভাই বাসায় চলে আসেন, ফ্রেশ হয়ে ঘুম নেন, এরপর হুজুরের সাথে ফোনে কথা বলে তার সাথে দেখা করেন। হুজুর ঢাকারই একজন বাসিন্দা, তার সাথে দেখা করার পর হুজুর একটু সময় নিয়ে এক অন্য ধরনের তথ্য জানান, যা মুবিন ভাই জানতেনই না। মুবিন ভাই হুজুরের মুখে শোনেন যে মুবিন ভাইয়ের আম্মুর সাথে একটা সময় 4টা ভালো জিন ছিল। এই জিনগুলোকে কোনো কারণে ছাড়ানো হয়েছিল, ছাড়ানো হলেও এই জিনগুলো কোনো না কোনো ভাবে এই পরিবারকে সেভ করার চেষ্টা করত। ওই রাত্রে যখন আম গাছে দুটো পায়ের অবয়ব দেখা যায়, তখন ওই সময়ে ওই 4টা জিন এসে সেভ করে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। মূলত শ্মশানে যে কবরটা ছিল, এই কবরের উপর অনাকাঙ্ক্ষিতভাবে পা পড়ে যাওয়ার কারণে ওখানে থাকা একটি জিন ক্ষিপ্ত হয়ে এই মুবিন ভাইয়ের পিছু নিয়েছিল। বাড়িতে পৌঁছানোর পর যখন ওই 4টা জিন চলে যায় ওখান থেকে, এরপর গম্ভীর স্বরে কিন্তু বলেছিল যে আজকের মতো বেঁচে গেলি, আবার দেখে নেব, এরকম একটা কথা বলেছিল। আর এই যে যেই রাত্রে সিএনজিতে যে ঘটনাটা ঘটল, তখন জানা গেল যে এই যে সিএনজি চালক তিনি সিএনজি চালকই ছিলেন বা এরকম কিছু একটা ছিলেন। ওই সময় ওই সিএনজি চালকের ভেতরে ওই ভয়ঙ্কর জিনটা এসে ভর করেছিল, আর তখন এই ঘটনাটি ঘটিয়েছে। তখন সিএনজির মধ্যেই মেরে ফেলতো, তখন নাকি মেরে ফেলার জন্য ওই অবয়বটা সিএনজির ভেতর থেকেই হাত ঢুকিয়ে দিয়েছিল ওনার গলা পর্যন্ত। আমরা দেখি সিএনজির ভিতরে কিন্তু চালক এবং যাত্রীর মাঝখানে একটা ব্যারিকেড থাকে, একটা শেড থাকে, ওর ভেতর দিয়ে নাকি হাত ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে মারতে পারে নাই। ওই 4টা জিন এসে হাজির হয়েছিল, আর ওই 4টা জিনই ওখান থেকে সেভ করে এই মসজিদের বারান্দায় রেখে যায়। তো এই বিষয়টা জানতে পারেন। পরবর্তীতে ওনার মায়ের সাথে কথা বলেছিলেন, ওনার মাও বলেন হ্যাঁ, ছোটবেলায় তার উপর কিছু জিনের প্রভাব হয়েছিল, জিনগুলো ভালো হলেও ওই লোড উনি নিতে পারতেন না, অনেক সমস্যা দেখা দিত, যার কারণে ভালো হুজুরের মাধ্যমে জিনগুলোকে ছাড়ানো হলেও ওই জিনগুলো বিভিন্ন ভাবে উপকার করার চেষ্টা করে, কাছে আসে না, উপকার করার চেষ্টা করে। আর এভাবেই মুবিন ভাই ভয়ঙ্কর দুটো বিপদের হাত থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে জিনেরা অনেকভাবে কিন্তু আমাদেরকে উপকার করে, যা আমরা বুঝতে পারি না। কখনো সেটা দৃশ্যমান হয়, কখনো হয় না। আবার জিনেরা প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু ক্ষতিও করে যাচ্ছে, এটাও কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। এরা যেমন ভালোও করে আবার ক্ষতিও করে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ঘটেছিল 2001 থেকে 3 সালের ভেতরে। আর নাইজেরিয়ার ডেল্টা স্টেটের ওভিও ওরো নামক গ্রামে ঘটনাটি ঘটেছিল। এই গ্রামে বাস করতেন একজন ধনী ব্যবসায়ী, তার নাম হচ্ছে উদি, পুরো নাম চুক উদি, আমরা সংক্ষেপে উদি বলে সম্বোধন করব। আর এই উদির একজন প্রতিবেশী যার নাম হচ্ছে এমেকা। এই উদি ছিলেন গ্রামের প্রভাবশালী একজন ব্যক্তি। প্রতিটা কাজে উনি তার ক্ষমতার ব্যবহার অপব্যবহার সবই করতেন, আর তিনি ছিলেন মারাত্মক ধরনের লোভী এবং প্রতারক টাইপের লোক। অপরদিকে তার প্রতিবেশী এমেকা ছিলেন কৃষক,
তিনি দরিদ্র ছিলেন না, সচ্ছল ছিলেন। নিজস্ব জমি জমা ছিল, একটা বাড়ি ছিল, তার স্ত্রী, 3 ছেলে 2 মেয়ে, মোট তিনি সহ 7 জন নিয়েই তার পরিবার। আর এই উদির পরিবারের সদস্য ছিল 6 জন। তার এক ভাই ছিল যার চোখে সমস্যা ছিল, চোখে কম দেখতো। উদির 2 জন স্ত্রী ছিল। তার যেই প্রথম স্ত্রী, তার ঘরে 2টি ছেলে সন্তান ছিল, আর তার দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না, তার কোনো সন্তানাদি হতো না, উনি নিঃসন্তান ছিলেন। এই উদি গ্রামের সবচেয়ে প্রভাবশালী, ধনী এবং লোভী প্রকৃতির ব্যক্তি হওয়ার কারণে তার মধ্যে কিন্তু বেশ অহংকার কাজ করত। তো উনি একটা সময় চিন্তা করলেন তার পুরনো ঘর ভেঙে নতুন করে ঘর তৈরি করবেন। তিনি ঘর তৈরি করার জন্য কন্ট্রাক্টর অর্থাৎ ঠিকাদার ডাকলেন। তো ঠিকাদার আসার পরে বিভিন্ন ধরনের পরিকল্পনা দিলেন। ঠিকাদার পরিকল্পনা দিলেন কিভাবে ঘরটা তৈরি করা যায়। তো পরিবারের সাথে আলোচনা করলেন, সবার পছন্দ একটা ডিজাইন ফিক্সড করলেন, সিদ্ধান্ত নিলেন যে কিভাবে ঘরটা তৈরি করবেন। সমস্যা হলো যে যেই জায়গাটা তিনি ঘর তৈরি করবেন, অর্থাৎ এক্সিস্টিং যে ঘরটা রয়েছে এটা তো ভেঙে নতুন করে তৈরি করতে হবে। তো নতুন করে ঘর তৈরি করলে পারে আগের ঘর থেকে কিন্তু নতুন ঘরের আয়তনটা বেশ বড় হবে। বড় অংশ যতটুকু হবে আর কি, এই অংশটুকু পড়ে যায় হচ্ছে পাশের জঙ্গলের মতো একটা জায়গার ভিতরে। ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। যদি ওই জঙ্গলের অংশটা না নেওয়া হয় তাহলে এই যে এমেকো, যিনি প্রতিবেশী কৃষক, তার বাড়ির জায়গাটা কিনে নিতে হবে। তখন উদি চিন্তা করলেন যে জঙ্গল কেটে যদি বাড়ি নির্মাণ করতেই হয় তাহলে তো অনেক সময়ও লাগবে, টাকা পয়সাও লাগবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত সরকারি ছিল। এই জায়গার কোনো কাগজপত্র তার কাছে ছিল না। ওই থাকে না বাংলাদেশে এরকম যে এমন কিছু জায়গা রয়েছে মানুষ দখলে রেখেছে, ভোগ দখল করছে, কিন্তু কোনো কাগজপত্র নাই, সরকারি, এরকম টাইপের জায়গা ছিল। ওইখানে যদি পাকা স্থাপনা করতে হয় তাহলে তো আইনি জটিলতায় পড়তে হতে পারে। এই জন্য এই উদির কাছে মনে হলো যে এমেকোর জায়গা নিয়ে বাড়ি নির্মাণ করাটাই ভালো হবে। ওই চিন্তা থেকেই তিনি এমেকোকে ডেকে বললেন যে আমি চাই যে আমি একটা নতুন বাড়ি নির্মাণ করব, কিন্তু আমার বর্তমান বাড়িটা ভেঙে তো বড় করে করতে হবে, জঙ্গলের ওই সাইডটা তো আর আমার নিজের না, তোমার বাড়ির জায়গাটা আমি কিনে নিতে চাই, আমার কাছে বিক্রি করে দাও। এ কথা শুনে এমেকো অবাক হয়ে বললেন যে ভাই এটা কিভাবে সম্ভব, আমি আমার বাড়ি যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমি থাকবো কোথায়? তখন তো উদি অনুরোধ করতে শুরু করেন যে আমার কাছে বিক্রি করবা, টাকা দিব, তুমি আরেক জায়গায় চলে যাবা। তখন এই এমেকো বললেন ঠিক আছে, আপনার কাছে আমি বিক্রি করব, আপনার কাছেই আমি না হয় বিক্রি করলাম, তাহলে আপনি আমাকে আমার সমপরিমাণ জায়গা যতটুকু আছে এই সমপরিমাণ জায়গা কিনতে আর এই ঘরটা তৈরি করতে যে পরিমাণ খরচ হয়, অর্থাৎ আমি যে ঘরে থাকি এই খরচটা আমাকে দিয়ে দেন, অথবা আপনি সমপরিমাণ কোনো জায়গা অন্য কোনো জায়গায় নিজে কিনে আমার ঘরের মতো একটা ঘর উঠাই দেন, আমাকেও টাকা দিতে হবে না, আমি সেখানে চলে যাই। এই কথা শোনার সাথে সাথে এই উদিত লেগে গেল। সে বলে যে তোমার ধারণা হলো কিভাবে যে আমি এত টাকা তোমাকে দিব? আমি তোমাকে এত টাকা তো দিব না, আমার একটা পরিকল্পনা আছে আমি তোমাকে কত টাকা দিব, তুমি এই টাকা নিলে নাও, না হইলে ভাগো। ওই উদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বলেছিল। তখন এমেকো দেখলেন যে যে পরিমাণ টাকা উদি দিতে চায় এই পরিমাণ টাকায় তার একটা সাধারণ বাড়ি তো দূরের কথা, ছোটখাটো বাড়ি তৈরি করাটাই দুষ্কর হয়ে যাবে, আর জায়গার তো কোনো দামই ধরে নাই। এদিকে এই উদিত গ্রামে সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি, সে অনেক অন্যায় করলেও মানুষ কথা বলতো পারতো না, মেনে নিত। এমেকো তো রাজি হয় না, কারো ভিটামাটি কিন্তু কেউ ছাড়তে রাজি হয় না। যখন এমেকো রাজি হলো না তখন এই উদি এমেকোকে হুমকি দিয়ে বলল, জায়গা আমাকে দিলি না, না ঠিক আছে থাক, তুই তুই নিজেই এসে আমাকে জায়গা দিয়ে যাবি, যা। এমেকো কিন্তু বুঝতে পেরেছিল তার উপর ভয়ঙ্কর কোনো বিপদ আসছে, তবুও তার আসলে কিছুই করার নাই। কেননা এই বাড়িটা যদি সে দিয়ে দেয় সে তার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবে? 7 জনের একটা পরিবার, যাবে এটা কোথায়? আর কার কাছে বিচার দেবে? এই উদিত নিজেই গ্রামের মাতব্বর,
তার বিচারটা কে করবে? তারপরও আসলে আর একজন প্রভাবশালী ব্যক্তির কাছে নালিশ করেছিল, যাতে করে কোনো ফলাফল আসলে এবেকোর পক্ষে আসে নাই। সপ্তাহখানিক চলে যায়, হঠাৎ করে এই এমেকোর বড় ছেলে, তার সাথে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে যে যার মতো তার ঘরে ঘুমিয়ে পড়েছে। তো তার যে বড় ছেলে, তার অন্য ভাইদেরকে সাথে নিয়ে, তার তো 3 ভাই 2 বোন আর এমেকো এবং এমেকোর স্ত্রী, 7 জন। তো 3 ভাই এক রুমে ঘুমিয়েছে। রাতের শেষ ভাগে হঠাৎ করে এই এমেকোর 2 ছেলে, মেজো এবং ছোট ছেলে, চিৎকার দিয়ে ওঠে, চিৎকার চেঁচামেচি করছে। এই চিৎকার শুনে এমেকো এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে দেখে তার যে বড় ছেলে, এই বড় ছেলে সেই এমন ভাবে ঝুলে রয়েছে, সেটা একটা ভয়ঙ্কর দৃশ্য। তার ঘরের যেই একটা টিনের মতো একটা মাচা রয়েছে আর কি, ওইখানকার সিস্টেমে, ওই টিনের যেই ধারালো অংশ, এই ধারালো অংশের অর্ধেকটা বলতে গলার অর্ধেকটা এই ধারালো অংশের ভিতরে ঢুকে রয়েছে। মানে বিষয়টা এরকম যে আমরা কোনো একটা ফল, সেই ফলকে যদি আমরা কোন একটা টিনের যে ধারালো অংশটা থাকে, মানে যেই অংশটা আমরা ধারালো হিসাবে দেখি, অর্থাৎ আমরা দেখি যে বৃষ্টি হলে টিনের যে অংশ দিয়ে পানি পড়ে, পানি মাটির উপর পড়ে যায়, ওই অংশটুকু তো আমরা ধারালো হিসাবে চিন্তা করতে পারি। আমাদের গায়ে যদি আঘাত লাগে ওখানে কেটে, মানে আমাদের গায়ে কেটে যেতে পারে। তো ওই রকম কোনো একটা অংশে আমরা কোনো একটা ফল যদি চাপ দিয়ে ঢুকিয়ে রাখি, অর্ধেকটা কেমন হয়? ঝুলে থাকে। ওই রকম গলাটার অর্ধেক অংশ ঢুকে রয়েছে, ঝুলছে পুরো বডি, রক্তে পুরো ঘর সয়লাব হয়ে গেছে। এটা তো কোনো মানুষের কাজ না। কোনো মানুষ নিজে থেকে এরকম শূন্যে উঠে টিনের এই ধারালো অংশে তার গলা ঢুকিয়ে দেবে, তারপর এভাবে ঝুলে রয়েছে, এটা কিভাবে সম্ভব? ভয়ঙ্কর এই দৃশ্য দেখে সবাই তো কান্না করতে থাকে, এভাবে কান্না করতে থাকে, স্ত্রী কান্না করতে থাকে, 2 মেয়ে চলে আসছে অন্য ঘর থেকে, তারা কান্নাকাটি করছে। এত রাত্রে কান্নাকাটির শব্দ শুনে আশেপাশের প্রতিবেশীরাও চলে এসেছে। এই প্রতিবেশীদের মধ্যে কিন্তু এই উদিও ছিল। উদি এসে বলছে, আরে ছেলেটা খুব ভালো ছিল, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, গ্রামের বেশিরভাগ মানুষ তাকে খুব ভালো জানতো। সে এরকম হাই হুতাশ করছে। যারা যারা লাশ দেখতে এসেছে সবাই বলছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এমেকো, নিশ্চয়ই এটার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা তাকে মরতে বাধ্য করেছে অথবা তাকে হত্যা করেছে। এই ছেলে কখনো এমন কাজ করবে না। যেহেতু পরিবারটা খ্রিস্টান পরিবার ছিল, খ্রিস্টান ধর্ম মতে লাশ দাফন করা হয়। এদিকে রাতের বেলা এসে, অর্থাৎ ঘুমানোর আগে, ঘটনাটা ঘটেছে গভীর রাত্রে বা ভোরের দিকে। তো পরদিন তো বিকালের মধ্যে লাশ দাফন হয়ে গেছে। তো রাতের বেলা এসে এই উদি এমেকোকে বলছে, এমেকো তোমার একটা ছেলেকে কিন্তু হারিয়েছ, বুঝো কিন্তু এখনো সময় আছে, জায়গাটা আমাকে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে এমেকো রাগে দুঃখে ক্ষোভে এই উদিকে এলো পাথারে চড় থাপ্পড় দিতে শুরু করে। বেধরক মার খেয়ে উদি দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। উদি তো তার প্রতিবেশী, তারপর উদি তো তার বাড়িতে চলে যায়। আর যাওয়ার সময় হুমকি দিয়ে বলতে থাকে, এমেকো অপেক্ষা করো, তোমার জন্য আরো বড় কিছু আসছে। এই হুমকির পর এমেকো থানায় মামলা করার জন্য যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ওই রাত্রেই। কিন্তু প্রতিমধ্যে গ্রামের কিছু লোকজন তাকে বলে দেয় যে তুমি তো ওদের সাথে লেগে পারবা না রে ভাই, তার থেকে ভালো হয় তুমি জায়গাটা দিয়ে দাও, আমরাও তোমার পক্ষ নিলে ও আমাদের পিছু নেবে, তখন কি হবে? তখন তো আমাদেরও ক্ষতি হবে। আর ওর সাথে লেগে কেউ কখনো পারছে? দিয়ে দাও, যে গেছে সে তো আর ফেরত আসবে না, কিন্তু আর কেউ যেন না যায় সেই ব্যবস্থা করো। এ কথা শোনার পর এমেকো বাড়িতে ফেরত আসে।
চলে যায় আরো কয়েকটা দিন। হঠাৎ একদিন এমেকোর দুই মেয়ে তার মায়ের সাথে নদীতে গোসল করতে গিয়েছে। গোসল করতে যাওয়ার পর তারা ডুবে যায়। তারা কিন্তু দুজনেই সাঁতার জানতো, আর নদীতে তেমন পানি ছিল না। তাদের মা খুঁজতে থাকে, চিৎকার করতে থাকে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখে যে এই দুইজনই 10 মিনিট পর পানির নিচ থেকে ভেসে উঠেছে জীবন্ত অবস্থায়। জীবন্ত অবস্থায় ভেসে উঠে নদীর পাড়ে গিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছে। তাদের মা তাদের পেছনে পেছনে আসছে আর ডাকতে থাকে। তারা কোনো সারা শব্দ না করেই বাড়িতে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, অদ্ভুতভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। নাচতে নাচতে তাদের পা ফেটে রক্ত বের হয়ে গেছে। এরপর তারা মাটির উপর পড়ে গেছে। মাটির উপর পড়ে শরীরটাকে মোচড়াচ্ছে, মানে শুয়ে শুয়ে যদি কেউ নাচার চেষ্টা করে যেরকমটা হয় এরকম। কিন্তু তারা কেন এমন করছে এটা বোঝা যাচ্ছে। তারা কোনো কথা বলছে না। একটা পর্যায়ে তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, তারপরও তাদের নাচ থামছে না। এরপর শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তারা দুজনেই মারা যায়। কেন এমনটা হলো? হঠাৎ করে পানির নিচেই কেন চলে গেল? 8 থেকে 10 মিনিট পর তারা ভেসে উঠলো। এত সময় তো কোনো মানুষের পক্ষে পানির নিচে জীবিত থাকা সম্ভব নয়। তারা ওঠার পর বাড়িতে এসে কেন এভাবে নাচ শুরু করে দিল, এক মরণ নাচ। এমেকো গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। কেন এমনটা হলো? কেন তার 3টা সন্তান এভাবে মারা গেল? সবকিছু শুনে তান্ত্রিক এমেকোকে বসতে বলে সে তার একটা নির্দিষ্ট ঘরে চলে যায়। সে কিছু তথ্য নিয়ে বাইরে বের হয়ে এসে বলে, এমেকো, তোমার এবং তোমার পরিবারের উপর শিগিদি জাদু করা হয়েছে। এই শিগিদি জাদু নাইজেরিয়ার খুবই প্রাচীন একটা কালো জাদু। এটি করার জন্য প্রথমে কবর থেকে মাটি এনে আগুন দিয়ে পুড়িয়ে একটা নির্দিষ্ট নদীর পানি দিয়ে মিশ্রণ করে মূর্তি বানানো হয়। আর এই মূর্তিটার সামনে একটা নবজাতককে বলি দিয়ে ইফরিত এবং ঘুল প্রজাতির জিনকে ডাকা হয়। যদি তারা এই বলি গ্রহণ করে তাহলে আরো কিছু প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দিয়ে হত্যা করানো, ভয় দেখানো ইত্যাদি কাজ করানো হয়। আর এদের হত্যাকাণ্ডগুলো অত্যন্ত ভয়ানক হয়ে থাকে। এমেকো যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই তান্ত্রিক বলেন যে এই উদি প্রথমে এই জাদুর মাধ্যমে ঘুল এবং ইফরিদের সহায়তা নিয়ে এমেকোর ছেলের উপর হামলা করে। সে চিন্তা করেছিল এক ছেলেকে মারার পরেই জায়গা জমি দিয়ে দিবে। পরে যখন এই এমেকো উদির উপর হামলা করে তখন রেগে সে এমেকোর মেয়েদেরকে হত্যা করার জন্য আবার একই ধরনের এই শিগিদি জাদুর আশ্রয় নেয়। এমেকো তান্ত্রিকের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা সমাধান কি? তান্ত্রিক বলেন, বর্তমানে তোমাদের উপর জাদুর কোনো প্রভাব নেই, সে আবার আসবে তার প্রয়োজনীয় জিনিস না পেলে, তখন সে আবার তোমাদের উপর জাদু করতে পারে। অর্থাৎ এই উদিকে বুঝিয়েছে আর কি। তখন তান্ত্রিক জানান যে তুমি এখন যা করণীয় সেটাই করো। তুমি যদি প্রতিশোধ নিতে চাও আমি তোমার হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারি। আর তুমি যদি মনে করো যে না তুমি প্রতিশোধ নেবে না, তাহলে আমার পরামর্শ হলো তুমি এই জায়গাটা ওকে দিয়ে দাও পুরো পরিবার শেষ হয়ে যাওয়ার আগে। এমেকো বললেন, না আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। এই কথা বলে উনি চলে আসেন। আসার পর উদির সাথে দেখা করেন, তার পায়ে পড়ে কান্না শুরু করে দেন এবং বলেন যে উদি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে আমার বাড়ি দিয়ে দিব, তবে আমার কিছু চাওয়া আছে। যদি আপনি রাজি হন তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আপনি যদি রাজি নাও হন তারপর আমি দিয়ে দিব। তখন উদি বলেন, ঠিক আছে বলো তোমার কি চাওয়া। তুমি আরো আগে রাজি হলে তো তোমার এত ক্ষতি হতো না। তখন এমেকো বলেন, আমি চাই আপনি আমাকে বাড়ি বাবদ যা টাকা দিবেন তা একবারেই দিবেন, ভেঙে ভেঙে দিবেন না, তাতে আমার কাজ হবে না। আর আমি যতদিন অন্য কোনো বাড়ির ব্যবস্থা করতে না পারি ততদিন আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিবেন। আমার বাড়িতে কাজ শুরু করলে এবং কাজ শেষ হলে আমি চলে যাব। আর আপনার বাড়িতে যখন কাজ শুরু হবে তখন আমিও আপনার বাড়িতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে দিব, বিনিময়ে আপনি আমাকে পারিশ্রমিক দেবেন। এই কথাগুলো শুনে উদি রাজি হয়ে যায়। তখন এই এমেকো এবং উদি
কয়েকদিনের মধ্যে সব পেপারস রেডি করে লেনদেনও শেষ করেন। অর্থাৎ নামমাত্র যে মূল্যটা দেওয়ার কথা ছিল সেটা একবারেই দিয়ে দেন, কারণ এত অল্প টাকা ভেঙে ভেঙে দিলে তো তার লাভ হবে না। এবেকো টাকা নিয়ে চলে যায়। এরপরে প্রায় 3-4 দিন পর ফেরত এসেছে। তো উদি এবেকোকে একটা ঘর দেখিয়ে বলে যে তুমি তোমার পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে এখানে থাকো। বাকি সদস্য বলতে তখন তার 2 ছেলে, এবেকো আর এবেকোর স্ত্রী, এই 4 জন। অল্প কিছুদিনের মধ্যেই এবেকোর জায়গায় ঘর নির্মাণ শুরু হয়ে যায়। অর্থাৎ ঘর নির্মাণ তো আসলে এবেকোর জায়গা আর উদির আগের জায়গা এটা মিলিয়ে শুরু হয়। আর ছোট ছোট ঘর তো ছিল, এই ছোট ছোট কিছু ঘরে উদি মানে অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য নিজেরাও থাকা শুরু করে, আর অন্য আর একটা ঘরে এই এবেকোকে থাকতে দেয় পরিবার সহ। তো এইভাবে চলছে, কয়েক মাস পার হয়ে যায়। এদিকে উদির বাড়ির কাজও প্রায় শেষ পর্যায়ে। তখন এই এবেকো উদিকে বলে যে আমি তো পাশের গ্রামে একটা বাড়ি পেয়েছি, এই যে টাকাটা আপনি দিয়েছিলেন সেই টাকা দিয়ে ওই বাড়িটা আমি কিনে ফেলেছি, তো আমরা কালকে চলে যাই। তখন উদি বললেন তুমি চাইলে আরো কিছু এখানে থেকে যেতে পারো। তখন এবেকো বললেন না, এমনি অনেক কিছু হারাই ফেলছি, আর আপনি শেষ সময় এসে আমাকে যথেষ্ট উপকার করছেন, থাকতে দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার জায়গায় আমি থাকলে আমি রাগের বসে হয়তো বা এটা করতে পারতাম, আপনি সেটাই করেছেন, এটা নিয়ে আপনাকে আমি আর কোনো অভিযোগ করতে চাই না। আর তাছাড়া আমার 2 ছেলে, ওরা বড় হচ্ছে, ওদের জন্য আর একটু বড় বাড়ির দরকার, তো ভালো বাড়িটাই পেয়েছি, আমি চলে যাচ্ছি। তখন উদি সম্মতি দেয়, এবেকো পরিবার নিয়ে তার নতুন বাড়িতে চলে যায়। এই যে চলে গেল 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, একদম সবকিছু স্বাভাবিক। 1 বছর পর থেকেই এই উদির পরিবারে কিছু সমস্যা হতে থাকে। রাত হলেই নাকি মনে হতো ওই বাড়িটার পরিবেশটা খুব গুমোট হয়ে যায়, মনে হয় শত শত মানুষ একসাথে তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। আর এই উদি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করে। রাত হলে তাদের বাড়িতে কুয়াশা নেমে আসতো, কি গরমকাল কি শীতকাল, কুয়াশা নেমে আসতো, এমন কি ঘন কুয়াশা, 2 হাত দূরের জিনিসও দেখা যায় না। কিন্তু তখন গরম, গ্রীষ্মকাল। আরো একটা ব্যাপার হতো, সেটা হচ্ছে মনে হতো সারা বাড়িতে কেউ আগুন জ্বালিয়ে রাখছে, বাড়িতে প্রচন্ড গরম অনুভূত হতো। এক রাত্রে উদি ঘর থেকে বের হয়ে যখন মাটিতে পা দিয়েছে, তখন তার কাছে মনে হচ্ছিল সে আগুনের উপরে পা দিয়েছে, তার পায়ে ফোসকাও পড়ে যায়। আর তার চতুর্দিকে মনে হচ্ছে অনেক মানুষ, কিন্তু তাদেরকে দেখছে না। এরপর উদি এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে এইসব তোমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, তোমার উপর কোনো কালো জাদু এগুলো কিছু নাই। উদি বলে যে কালো জাদু নাই, এটা কিভাবে সম্ভব? মানসিক সমস্যা মানে? মানসিক সমস্যা হলে কি আমার পায়ে ফোসকা পড়ে যাবে নাকি? আর বাড়িতে কুয়াশা কেন? এটাকে আমি একাই দেখি নাকি? আমার বাড়ির অন্য সদস্যরা তো দেখে। আমার না হয় মানসিক সমস্যা, ওদের কি হয়েছে? তান্ত্রিক বলে যে না, কিছু না, আমি তো কোনো কিছু পাই না, আমার জিনেরা তো কোনো তথ্যই দিতে পারলো না, বললো যে তোমার কোনো সমস্যা নাই। তারপরে যেহেতু বলতেছো, ঠিক আছে দেখি 7-8 দিন পরে আসো, দেখি আমি কোনো তথ্য দিতে পারি কিনা। তো উদি 7-8 দিন পরে আবারও যায়। তখন এই তান্ত্রিক সে একটা তথ্য দেয়, সেটা হচ্ছে যে ইউরোবা গোত্রের খুব বড় এক তান্ত্রিক খুবই প্রাচীন এক কালো জাদু করেছে, আর এই জাদুটা বংশ পরম্পরায় শিখে থাকে এবং ওরা নির্দিষ্ট বংশের বাইরে কাউকে এটা শেখায়ও না। এরপর এক তান্ত্রিকের নাম সে বলে যে সে এই কাজটা করেছে। তো উদি বাড়িতে ফেরত এসেছে, এসে দেখে তার 2 ছেলের ক্ষত বিক্ষত লাশ মেঝেতে পড়ে আছে। তার স্ত্রীদের খুঁজলো, তার তো 2 জন স্ত্রী, তারাও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাদের যখন জ্ঞান ফেরানো হয়, তারা বলে যে এই 2 ভাই বিকেলবেলা বাড়িতে বসে বসে গল্প করছিল, সন্ধ্যার পর হঠাৎ করেই তারা কথা কাটাকাটি শুরু করে। এরপর দুজনেই একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং
একে অন্যের আঘাতেই মারা যায়, দুইজনই মারা যায়। উদিত কান্না করতে থাকে এবং বলে, এ আমার পাপের শাস্তি। এরপর থেকে শুরু হয় নতুন সমস্যা। প্রতি রাতেই দেখা যায় উদি তার দুই ছেলের মারামারির শব্দ শুনতো। এটা শুনে যখন বাইরে বের হতো তখন দেখতো তার দুই ছেলে মারামারি করছে আর উদিকে ডাকছে, হাতের ইশারায় ডাকছে, তাদের সাথে মারামারি করার জন্য আহ্বান করছে। আবার ঘুমালে সে স্বপ্ন দেখতো তার এই দুই ছেলে খুবই বীভৎস চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে আর হাসছে আর বলছে, আয় আমাদের সাথে চলে আয়, অনেক ধন সম্পদ পাবি, আয় আমাদের সাথে চলে আয়। আর মাঝে মাঝে স্বপ্নের মধ্যেও সে নিজেকে নিজেই আঘাত করত। ঘুম থেকে উঠে দেখতো তার শরীরে বিভিন্ন অংশ কেটে রক্ত পড়ছে। কিছুদিন পর উদি সেই ইউরোবা গোত্রের তান্ত্রিকের কাছে যায়, গিয়ে তান্ত্রিককে সবকিছু খুলে বলে। তান্ত্রিক সব শুনে বলে যে এই জাদু আমার গোত্রের কেউ একজনের মাধ্যমে করা হয়েছে, এটা সত্য, তবে সেটা আমি করি নাই। তোমাকে যে এই তথ্যটা দিছে এই তথ্যটা পুরোপুরি ঠিক না, তবে এতটুকু ঠিক যে আমাদের গোত্রেরই কেউ এটা করেছে। তিনি কিছুটা সময় নিয়ে তার কাছে থাকা পিশাচ গোত্রের এক জিনের মাধ্যমে জানতে পারেন এই জাদুটা আয়েলালা নামক এক ধরনের বিশেষ জাদু। আর আয়েলালা জাদুটা করা হয়েছে উদির পরিবারের উপরে, আর উদি করেছিল হচ্ছে অন্য ধরনের জাদু, শিগিদি জাদু। আর এই আয়েলালা জাদুটা এইটা অন্যান্য জাদু থেকে আলাদা। এই জাদু সাধারণত মানুষতান্ত্রিক এবং জিনতান্ত্রিকের চুক্তিতে করা হয়। এই জাদুর একটা বিশেষত্ব রয়েছে, যার উপর করা হয় সে আত্মহত্যা করবেই। আর কিছু মায়াজাল সৃষ্টি হয়ে থাকে তার চতুর্দিকে, সে একটা ঘোরের মধ্যে থাকে। এমনকি এই জাদুটা এই জাদুটা কিভাবে করা হয়েছে, কোন জিনের মাধ্যমে করা হয়েছে, এটা কোনোভাবে নাকি বের করা যায় না। অর্থাৎ যেই মানুষতান্ত্রিক যেই জিনকে দিয়ে কাজ করায় সেই জিনের পরিচয় সেই মানুষতান্ত্রিক জানতে পারে না। এমন এক ধরনের জাদু এই আয়েলালা জাদু। উদি যখন তান্ত্রিকের কাছে সমাধান চায় তখন তান্ত্রিক জানান যে আপনি দ্রুত আপনার বাড়ি থেকে চলে যান। আমার জিনেরা আমাকে শুধু এতটুকু বলেছে যে আপনার এই বাড়িতে কালো জাদু করা হয়েছে, এই বাড়িতে থাকাটা আপনার জন্য মোটেও নিরাপদ না। আর এই জাদুর কিছু প্রক্রিয়া রয়েছে, যার উপর এই জাদু করা হবে যিনি করবেন তিনি আশেপাশেই থাকবেন, অর্থাৎ যার উপর করা হবে তার আশেপাশে থেকে জাদুটা করতে হবে। তখন উদি বুঝতে পারে এবেকো প্রতিশোধ নেবার জন্য এই কাজটি করেছে, কেননা সে তার বাড়িতে থেকেছিল। তার যেই নতুন বাড়ি সেই বাড়িটা নির্মাণ কাজে সে শ্রমিক হিসাবে শ্রম দিয়েছে। তখন বিভিন্ন জাদুর উপকরণ এই বাড়িতে সে পুঁতে ফেলেছে যখন বাড়িটা তৈরি করা হয়। এরপর উদি এবেকোকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তার কোনো খোঁজ পায় নাই। এক পর্যায়ে এবেকোর শ্বশুর বাড়িতে খোঁজ নিলে জানা যায় যে এবেকো কোনো এক রাত্রে সবার কাছে মাফ চেয়ে কোথায় যেন চলে যায়, কেউ জানে না। সে নাকি যাওয়ার সময় অনেকগুলো টাকা তার স্ত্রীকে দিয়েছিল এবং বলেছিল যে আমাকে খোঁজার চেষ্টা করো না। কয়েকদিনের মাথায় তার লাশ পাওয়া যায় জঙ্গলের কাছে। তার লাশ দেখে মনে হচ্ছিল কেউ ভেতর থেকে সবকিছু নিয়ে গেছে, শুধু চামড়া ছাড়া, হাড় করে কিছুই নেই। মাথার চামড়াও অক্ষত, কিন্তু ভেতর থেকে কোনো হাড় নাই, খুলি নাই, কিচ্ছু নেই। চামড়ায় একটা দাগও নেই। ঠিক যেমন একটা ফুটবল যদি চুপসে যায়, একটা টিউব যদি চুপসে যায় কেমন হয়, ওই রকম। একটা বেলুন যদি চুপসে যায় কেমন হয়, ওই রকম। এটা হয়েছিল এবেকোর সাথে। এদিকে উদি তান্ত্রিকের কাছে অনেক অনুরোধ করার পরেও কোনো সমাধান করতে না পেরে বাড়িতে চলে আসে। এই বাড়িতে তো সমস্যা চলছেই। তার ছোট স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন উদি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে যে তার স্ত্রী গর্ভবতী। এটা শুনে উদি অবাক হয়ে যায়। তিনি বলেন, এটা কিভাবে সম্ভব? তিনি তো নিঃসন্তান। ডাক্তার বলেছিলেন তার কখনোই সন্তানাদি হবে না। 4 থেকে 5 মাস পর
অপরিপক্ক এক সন্তানের জন্ম দেন তার স্ত্রী। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বাচ্চার এক হাত, এক পা, মাথার একটা অংশ, মানে একটা মানুষের বডির স্রেফ অর্ধেকটা যদি আমরা চিন্তা করি, ওই রকম। এই বাচ্চা জন্মের সময় কিন্তু উদির ছোট স্ত্রী মারা যায়। বাচ্চার জন্মের ঘন্টাখানিক পর বাচ্চাটাও মারা যায়। উদি আবার সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক জানান যে আপনাকে আগেই বলেছিলাম এই বাড়ি থেকে চলে যেতে, আপনি কেন যান নাই? আমি আমার জিনদের মাধ্যমে যতটুকু খবর নিয়েছি, তারা আপনার এই স্ত্রীর উপর এমন কিছু জাদুর কথা আমাকে বলেছে, সেটা হচ্ছে যে নাসনাস প্রজাতির জিন চালান করা হয়েছে আপনার স্ত্রীর উপরে। আর এই যে সন্তানটা, এই সন্তানটা হচ্ছে সেই জিনেরই সন্তান। কারণ নাসনাস প্রজাতির জিনেরা এক হাত এক পা বিশিষ্ট হয়ে থাকে, ঠিক মানুষের অর্ধেক অংশ এমনটা হয়ে থাকে। আর এই ধরনের জাদুগুলোর বিরুদ্ধে আমাদের কোনো তান্ত্রিকই কিছু করতে পারে না। আপনার স্ত্রীর এই বিষয়টা যে বলতে পেরেছে, এটাই অনেক বেশি। কিছু করার তো কোনো ক্ষমতাই নাই। আরো একটা ব্যাপার হচ্ছে, যে ব্যক্তি এই জাদু করেছে সে নিজেকে বলি দেওয়ার মাধ্যমে অনেকগুলো জিনের সাথে চুক্তি করেছে। আপনি দ্রুত এই বাড়ি থেকে চলে যান, আর আপনি যেখানেই যান না কেন, আপনার বাড়িটা যেন নদীর ওই পারে হয়। অর্থাৎ নদীর এই পারে তো আপনার বাড়ি, নদীর ওই পারে চলে যেতে হবে, এই পারে যেন না হয়। তাহলেই হয়তোবা আপনি কোনো সমাধান পেলেও পেতে পারেন। আর জিনগুলো এতটাই ভয়ঙ্কর, তারা এমন এক মায়াজাল সৃষ্টি করে রাখে, এই মায়াজাল ভেদ করা অন্য কোনো জিনের পক্ষেও সম্ভব নয়। উদিত বাড়িতে চলে আসে, সবকিছু গোছগাছ করবে, সবকিছু চেঞ্জ করে চলে যাবে। বললেই তো আর হয় না, নতুন করে বাড়ি তৈরি করেছে, এখন সবকিছু গুটিয়ে চলে যাবে। কয়েকদিনের মধ্যে আর কি, কয়েকদিনের মাথায় এই উদির ভাইয়ের মৃতদেহ তার ঘরেই পাওয়া যায়। তবে তার দেহটা অক্ষত থাকলেও তার জিহ্বাটা অস্বাভাবিকভাবে অনেকটাই বাইরে চলে এসেছিল। কয়েকদিনের মাথায় উদি এবং তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। উদির খোঁজ আর কেউই পায় নাই। উদির বাড়িটা পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। 2014 কি 15 সালের দিকে হঠাৎ একদিন উদির বাড়িটা আপনা আপনি ধপাস করে ভেঙে একদম মাটির সাথে মিশে যায়। বর্তমানে তার সম্পদের বেশিরভাগই সরকারের নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আর ওই বাড়ির জায়গাটা এখনো নাকি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। নাইজেরিয়ান ভাষায় জিনকে আজি বলা হয়। স্থানীয় লোকেরা এখনো নাকি উদির বাড়িটাকে আজি বা জিনের বাড়ি বলে ডেকে থাকে। এখনো নাকি উদির বাড়ির আশেপাশে রাতের বেলা মনে হয় অসংখ্য মানুষের সমাগম রয়েছে। অনেকেই নাকি ওখানে গিয়ে ভয়ও পেয়েছে। আর এই সমস্যাটা এখনো চলমান রয়েছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শোনার পর আমার কাছে একটা বিষয় মনে হয়েছে, যে মানুষ কোনো কিছু পাওয়ার জন্য কত নিচেই না নামতে পারে। এবার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। এবার রাগে দুঃখে ক্ষোভে বাধ্য হয়েই সে আরো ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নিয়েছে। এভাবে কালো জাদু একে অপরের উপর করার ফলে সবাই তো শেষ হয়ে গেল, কারোর জন্যই ভালো কিছু বয়ে আনলো না। এই জন্য আমরা যেন এই পথে কখনো পা না বাড়াই। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 89তম আয়োজনের শেষ ঘটনায়। শুরুতে আমরা বলেছিলাম যে জোসেফ প্যাট্রিক উনি দুটি ঘটনা দিয়েছেন। তার মধ্যে একটি ঘটনা তার ভাতিজার সাথে ঘটে যাওয়া, সেই ঘটনাটি এখন শেয়ার করব। তো জোসেফ প্যাট্রিকের বড় ভাইয়ের ছেলের নাম ছিল এরিক। এরিকের দুই বোন ছিল, অন্য কোনো ভাই ছিল না। সেই অর্থে এরিক তার পিতামাতার একমাত্র পুত্র সন্তান। 2018 সালে জোসেফ প্যাট্রিক এরিককে দুবাই নিয়ে এসেছিলেন একটা কোম্পানির ইলেকট্রিশিয়ান হিসেবে। বেতন ভালোই ছিল। বছরে একবার 28 দিনের ছুটিতে সম্পূর্ণ কোম্পানির খরচে বাড়িতে যেত।
আর্থিকভাবে মোটামুটি ভালোই অবস্থান তৈরি হয়ে গিয়েছিল ছেলেটার। 2020 সালে সে ছুটিতে বাড়িতে যাবার পর তার মা বাবা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তখন সে বলে, মাত্র 28 দিনের জন্য এসেছি, এখন কিভাবে বিয়ে করব? আসি পরের বছর, তখন বিয়ে করব, তোমরা এর ভিতরে মেয়ে পছন্দ করে রাখো। সে তার ছুটি কাটিয়ে আবার চলে আসে দুবাইতে। দুবাইতে চলে আসার কিছুদিন পর থেকেই সে অসুস্থ, শুধু ভয় পায়। তার রুমমেটরা বলে সে রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, কান্না করে। সে বলে একটা মেয়ে বিয়ের সাজে এসে তাকে বিয়ের জন্য নাকি জোরাজুরি করে। সে মানা করে দিলে কয়েকজন কালো এবং লম্বা ভয়ঙ্কর অবয়ব তাকে এসে মারধর করে, বিয়ের জন্য জোর করে। এর মধ্যে তার অবস্থা এমন হয়ে যায় যে সে রাত্রে ঘুমাতেই পারে না, ঘুমালে একই স্বপ্ন দেখে আর স্বপ্নের মধ্যে চিৎকার চেঁচামেচি করে। এতে রুমের অন্য মানুষদেরও কিন্তু অসুবিধা হয়, কারণ ওখানে, বিশেষ করে দুবাইয়ের কথা বলছি, একটা রুমের মধ্যে অনেক মানুষ থাকে। সেখানে যে বিছানা, যেগুলো নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা এরকম কিন্তু বিছানা রয়েছে। আপনারা যারা এই ধরনের বিছানা দেখেছেন তারা বুঝতে পারবেন যে দুবাইয়ে মানুষ কিভাবে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করে। তো এরকম করে চিৎকার চেঁচামেচি করলে তো অন্য লোকের ঘুম হবে না। ধীরে ধীরে সমস্যা বাড়ছে, রাত্রে ঘুমাতে পারে না, দিনে তো ঘুমাবে, দিনে ঘুমালেও একই সমস্যা। তার ঘুম একরকম বন্ধই হয়ে গেল। এবার সে সরাসরি এই জিনিসটা দেখা শুরু করলো। সে সরাসরি দেখতো তিনটা অবয়ব তার রুমে এসে জোর করতে থাকে আর মারতে থাকে। একদিন কাজ করার সময় তার বিদ্যুতের শক লাগে। তখন তার কলিগরা তাকে হসপিটালে নিয়ে গেলে তখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর ছিল না। চিকিৎসা নিয়ে সে সুস্থ হওয়ার পর বলে যে সে যখন কাজ করছিল তখন সেই তিনটি অবয়ব এসে তাকে বলে, এই মেয়েটিকে তুই বিয়ে করবি কিনা বল। তখন এরিক বলে, না, আমি বিয়ে করব না। তখন তারা নিজেরাই নাকি বিদ্যুতের তার ছিঁড়ে নিয়ে তার শরীরে চেপে ধরেছিল, এইভাবে শক দিয়েছিল। সে কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত তার কিন্তু শক লাগে নাই। ওই শক খাওয়ার পর তার কিছু মনে নাই। এরপর তো তার কলিগরা হসপিটালে নিয়ে আসে। সে সুস্থ হয়ে কাজে আসলে কোম্পানি থেকে তাকে মেডিকেল লিভ দেওয়া হয়। সে বাড়িতে আসে। এর মধ্যে সে তো অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। তারা, অর্থাৎ তার পরিবারের সদস্যরা চিকিৎসা শুরু করেছেন। পাশাপাশি গ্রামের এক তান্ত্রিক মহিলাকে দেখিয়েছেন তিনি এরিককে দেখার পর বলেন যে একে তো জিনে আসর করেছে, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, আর একে খুবই দ্রুত বিয়ে দিতে হবে, তাহলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। তখন বিয়ের জন্য মেয়ে দেখতে তারা শুরু করেছেন। অনেকগুলো সম্বন্ধ আসে। এর মধ্যে কিছু জায়গায় তারা মেয়ে দেখেছেন। একটা জায়গায় তারা মেয়ে দেখতে গেছেন। এই মেয়েটা সম্পর্কে তার এক চাচার মেয়ে, গ্রাম সম্পর্কের চাচার মেয়ে আর কি, আপন চাচা না। যখন মেয়েটিকে এরিক দেখেছে সে অবাক হয়ে যায়, আরে এটা কি? ওই সময় সে কিছু না বললেও সে দ্রুত ওখান থেকে তার মা বাবাকে নিয়ে চলে আসে। সে বলে, তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগতেছে না, বাসায় গিয়ে তারপর কথা বলবো। বাড়িতে এসে তার মা বাবাকে বলে যে স্বপ্নে যেই মেয়েটাকে সে দেখতো এটাই সে। এটা কিভাবে সম্ভব? এই কথা শোনার পর এরিককে নিয়ে তার মা এক বড় তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সবকিছু শুনে ধ্যানে বসেছেন। কিছুক্ষণ পরে বলেন যে এরিকের উপর ওই মেয়ের বাবা নাকি কালো জাদু করেছে, কিন্তু জাদুর জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন তা ঠিকঠাক মতো দিতে না পারার কারণে এই জাদু এরিকের উপর ভালোভাবে কাজ করছে না। যদি কাজ করতো তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়ে যেত আরো। তখন এই তান্ত্রিক বলে, এরিকের যে নতুন ঘরটা তৈরি হয়েছে, অর্থাৎ এরিক তো নতুন করে ঘর তৈরি করেছেন, টাকা পয়সা ইনকাম তো ভালোই করছে, ওই ঘরে যে ওয়াশরুমটা তৈরি করা হয়েছে ওই ওয়াশরুমের নিচে নাকি জাদুর সরঞ্জাম পুঁতে রাখা হয়েছে। এগুলো তুলে নষ্ট করে দিলেই জাদুর প্রভাব কেটে যাবে। আর সাথে সাথে কিন্তু তাকে বিয়ে করিয়ে দিতে হবে, তা না হলে এই জাদুর প্রভাব পুনরায় শুরু হতে পারে। এরপর ওই ওয়াশরুমের ফ্লোর ভেঙে নিচ থেকে যেগুলো পাওয়া যায় তা দেখে তারা রীতিমতো আটকে ওঠেন। মানুষের হাড়, পশুর হাড়, ছাগলের মাথার খুলি, এর সাথে এরিকের ব্যবহার করা কাপড়ও বেরিয়ে আসে। এগুলো তান্ত্রিকের কাছে নিয়ে গেলে তিনি এগুলো বিশেষ পদ্ধতিতে জ্বালিয়ে দেন। তিনি যখন এগুলো জ্বালাচ্ছিলেন তখন নাকি একসাথে অনেকগুলো কান্নার আওয়াজ ভেসে আসছিল। এছাড়া আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। দ্রুত এরিকের এক খালাতো বোনের সাথে বিয়ে করিয়ে দেওয়া হয়।
বর্তমানে এরিক, তার স্ত্রী এবং তার একটা ছোট মেয়ে সহ ইটালিতে রয়েছেন। ওইদিকে এরিকের বাবা যখন ওই মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে সব বিষয়, সে সম্পূর্ণ অস্বীকার করে। সে বলে যে না, আমি কিছু জানি না, এগুলো সব মিথ্যা কথা। কিন্তু ওই লোকটা কেন এরিকের উপর এই কাজটি করেছিল তা জানা যায় না। সে তার মেয়েকে তার সাথে বিয়ে দিতে চেয়েছিল, এটাও হতে পারে, কেননা এরিকের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। সে দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিল, ভালোই টাকা পয়সা কামাচ্ছিল, ঘর বাড়ি করতেছে এলাকায়। দেখার পর মনে হয়েছে যে এমনভাবে কালো জাদু করেই যাতে করে তার মেয়ের সাথে এরিকের বিয়ে হয়ে যায়। কিন্তু ঠিকঠাক মতো হয়নি, হয়েছে অন্যরকম ভাবে, যার ফলে এরিকের উপর ওই জিনগুলো নির্যাতন করা শুরু করেছে। আর ওই জিনগুলো ওই মেয়ের সুরতে এসে দেখাতো যে এই মেয়েকে বিয়ে করতে হবে। ওই মেয়ের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার বদলে হয়ে গেছে বিকর্ষণ। এর কারণ ওইটাই যে জাদুর সরঞ্জামগুলো ঠিকঠাক মতো দেয়া হয়নি, যার ফলে কাজগুলো ঠিকঠাক মতো হয়নি। এটাই ওই তান্ত্রিক বলেছিলেন। তো এটাই ছিল ঘটনা। এরিক ভালো আছে, সুস্থ আছে, এটাই সবচেয়ে বড় কথা। প্রিয় লিসেনার্স, এরকমও যে আসলে ব্ল্যাক ম্যাজিক হয় তা আসলে এই আফ্রিকার ঘটনা না শুনলে বোঝা বড় মুশকিল হয়। ধন্যবাদ জানাচ্ছি।